Dear students and viewers, West Bengal Council of Higher Secondary Education আন্ডারে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ক্লাস 11-এর পাঠ্য কমেডি অফ এরার্স এটা আমরা আলোচনা করব। কমেডি অফ এরার্স পার্ট 2 ফর ক্লাস 11। আমি তোমাদের এটাই বলবো যে এই আলোচনাটি শুনবার আগে কমেডি অফ এরার্স নিয়ে প্রাথমিক ধারণার জন্য এর আগে একটি ভিডিও চ্যানেলে রয়েছে, সেটিতে কমেডি অফ এরার্স নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। তোমরা সেই ভিডিওটি আগে দেখে নেবে, তারপর এই ভিডিওটি তোমরা দেখবে। তাহলে কমেডি অফ এরার্স পার্ট 2 এটা আমরা আলোচনা করব। ক্লাস 11-এর ইংরেজি র্যাপিড রিডার যে বই আছে সেখানকার পাঠ্য এই গল্প। তো এই গল্পটি মূলত নেওয়া হয়েছে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের যে কমেডি, যেটা হলো কমেডি অফ এরার্স, সেই নাটকের গল্পরূপ হলো আমাদের ক্লাস 11-এর পাঠ্য কমেডি অফ এরার্স। এই গল্পটি হলো আ রিটোল্ড স্টোরি অফ শেক্সপিয়ার্স ড্রামা বাই চার্লস অ্যান্ড ম্যারি ল্যাম্প। চার্লস এবং ম্যারি ল্যাম্প তারা শেক্সপিয়ারের নাটকগুলিকে গল্পের আকারে লিখেছিলেন এবং তাদের গল্প বই থেকেই নেওয়া হলো আমাদের পাঠ্য যে গল্পটি আছে কমেডি অফ এরার্স সেটি। তাহলে কমেডি অফ এরার্স হলো একটি রিটোল্ড স্টোরি, অর্থাৎ নাটকের গল্পটাকেই নতুন করে এখানে বলা হয়েছে গল্পের আকারে নাটকের কাহিনীটিকে, এবং এটি মূলত লিখেছেন চার্লস এবং ম্যারি ল্যাম্প। সিরাকুস and Ephesus were enemy states. সিরাকুস এবং ইফেসাস প্রাচীনকালে এ দুটি রাজ্য ছিল শত্রু রাজ্য। ক্রুয়েল ল ইন ইফেসাস, সে সময় ইফেসাস নগরীতে একটি নিষ্ঠুর আইন ছিল। এরকম আইন ছিল যে সিরাকুসের কোনো বণিক বা কোনো মানুষ তারা যদি ইফেসাস নগরীতে ধরা পড়ে বা তাদের যদি ইফেসাস নগরীতে দেখা যায়, তাহলে 1000 মার্ক মুক্তিপণ তাদের দিতে হবে, নতুবা মৃত্যুদণ্ড হবে। এরকমই একটি কঠিন আইন ছিল ইফেসাস নগরীতে। ইজিয়ান আ মার্চেন্ট অফ সিরাকুস, সিরাকুসের একজন বণিক বা মার্চেন্ট ইজিয়ান, তিনি ইফেসাস নগরীতে গিয়েছিলেন এবং তাকে যখন ইফেসাস নগরীর রাস্তায় দেখা যায়, ইফেসাসের যে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে 1000 মার্ক মুক্তিপণ দিতে বলা হয়, অন্যথায় তার মৃত্যুদণ্ড হবে। বৃদ্ধ ইজিয়ান তিনি মুক্তিপণ দিতে সক্ষম ছিলেন না, কারণ তার কাছে 1000 মার্ক বা 1000 মুদ্রা সে সময় ছিল না, আর ইফেসাস নগরীতে তার কোনো পরিচিত মানুষ ছিল না, কোনো বন্ধু ছিল না বা নিকট আত্মীয় ছিল না। তাই তিনি কারারুদ্ধ হলেন। ডিউক অব ইফেসাস তাকে একদিনের সময় দিয়েছিলেন। যেদিন তিনি ধরা পড়েন তারপর একদিন তাকে সময় দেওয়া হয়েছিল যে একদিনের মধ্যে যদি কেউ দয়া করে তাকে উদ্ধার করে, তাকে মুক্ত করে 1000 মার্ক মুক্তিপণ দিয়ে,
তাহলে বৃদ্ধ এজিয়ন জীবন ফিরে পাবেন, নতুবা তার মৃত্যুদণ্ড হবে। এই একদিনের যে একটা অবকাশ বৃদ্ধ এজিয়নের কাছে কোনো আশার আলো জাগাতে পারেনি, কারণ বৃদ্ধ এজিয়ন জানেন ইফেসাস নগরীতে তার কোনো পরিচিত মানুষ নেই। সেই সময় ডিউক অব ইফেসাস, ইফেসাসের যে ডিউক, তিনি বৃদ্ধ এজিয়নের কাছে তার জীবনের কাহিনী শুনতে চান এবং বৃদ্ধ এজিয়ন ইফেসাসের ডিউককে তিনি তার জীবনের কাহিনী শোনাচ্ছেন। ইজিয়ন অ্যান্ড হিজ ওয়াইফ, এখানে আমরা ইজিয়ন এবং তার স্ত্রীকে দেখতে পাচ্ছি। ইজিয়ন মূলত সিরাকুসের মানুষ, সিরাকুসেই তার জন্ম এবং জন্মের পর তিনি একজন মার্চেন্ট বা বণিক হয়েছিলেন। তোমরা জানো সে সময় মার্চেন্ট বা বণিক যারা ছিল তারা সমুদ্র পথে বা জলপথে বাণিজ্য তরী নিয়ে তারা বাণিজ্য করতেন। এক স্থান থেকে অন্য স্থানে বাণিজ্যের জন্য তারা যেতেন। তো তিনি একজন বণিক ছিলেন। যাই হোক, তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর কিছুদিনের জন্য তিনি এপিডেমনাম নামক স্থানে গিয়েছিলেন একটি জরুরি কাজে, এবং এপিডেমনামে যাওয়ার পর তার স্ত্রীর গর্ভে 2 যমজ সন্তানের জন্ম হয়। আশ্চর্যের বিষয় হলো এই 2 যমজ সন্তান একই রকম দেখতে ছিল এবং তাদের নামও একই রাখা হয়। তাদের দুজনেরই নাম রাখা হয় অ্যান্টিফোলাস। 2 যমজ সন্তানের মধ্যে যে বড় তাকে বলা হয় এল্ডার অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস, এবং 2 যমজ সন্তানের মধ্যে যে ছোট তাকে বলা হয় ইয়াঙ্গার অ্যান্টিফোলাস। এবং তোমরা যখন গল্পটি পড়বে সেখানে তোমরা বড় অ্যান্টিফোলাসকে যখন পাবে, বড় অ্যান্টিফোলাসের রেফারেন্স যখন তোমরা পাবে গল্প বইয়ে, গল্পের মধ্যে লেখা থাকবে অ্যান্টিফোলাস অফ ইফেসাস, আর ছোট অ্যান্টিফোলাস তার উল্লেখ তোমরা এভাবে পাবে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস অথবা অ্যান্টিফোলাস অফ সিরাকুস। তো যাই হোক, এজিয়নের 2 সন্তান, যমজ সন্তান, একই রকম দেখতে এবং তাদের নাম অ্যান্টিফোলাস। বড় অ্যান্টিফোলাস যে আগে জন্মেছে এল্ডার অ্যান্টিফোলাস, এবং যে পরে জন্মেছে সে হলো ছোট অ্যান্টিফোলাস বা ইয়াঙ্গার অ্যান্টিফোলাস। এদিকে ইজিয়নের যখন 2 সন্তানের জন্ম হয়, যমজ সন্তানের জন্ম হয়, ঠিক একই সময় এপিডেমনাম নামক জায়গায় যেখানে তারা অবস্থান করছিলেন সেখানে এক দরিদ্র দম্পতির যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল। আশ্চর্যজনকভাবে সেই দরিদ্র দম্পতির যে যমজ সন্তান তারাও একই রকম দেখতে ছিল এবং তাদেরও নাম একই ছিল, ড্রোমিও। 2 সন্তানের নাম তারা রেখেছিল ড্রোমিও, এবং যে সন্তান একটু বড় আগে জন্মেছিল সে হলো বড় ড্রোমিও বা এল্ডার ড্রোমিও, আর যে পরে জন্মগ্রহণ করেছিল তার নাম ইয়াঙ্গার ড্রোমিও। এবার সে দম্পতি 2 ড্রোমিওর বাবা মা এতই দরিদ্র ছিলেন যে তারা সেই সন্তানকে বিক্রি করে দেন, 2 সন্তানকে।
এবং এজিয়ান এই দুই সন্তানকে চাকর হিসেবে কিনে নেন। তার যে দুই সন্তান, দুই অ্যান্টিফোলাস, তাদের সঙ্গী বা চাকর হিসেবে চাকর করে রাখবার জন্যে তিনি সেই দরিদ্র দম্পতির কাছ থেকে নবজাত দুই শিশুকে, যমজ সন্তানকে তিনি কিনে নেন। তখন থেকেই ছোট ড্রোমিও এবং বড় ড্রোমিও তারা নিজের বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইজিয়ান তাদেরকে মানুষ করতে থাকেন নিজের সন্তানদের সাথে। তো এইভাবে আমরা অ্যান্টিফোলাস দুই ভাইকে পাচ্ছি একই রকম দেখতে, এবং তাদের যে দুই চাকর, দুই ড্রোমিও, তারাও কিন্তু একই রকম দেখতে। এবং পরবর্তীকালে গল্পের মধ্যে যে কমেডি অফ এরার্স, এরার মানে ভ্রান্তি হয়, এই ভ্রান্তিটা এই একই রকম দেখতে হওয়ার কারণেই কিন্তু হয়। ভায়োলেন্ট স্টর্ম অ্যান্ড শিপরেক ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, জাহাজডুবির ছবি। ভয়ঙ্কর ঝড় এবং ঝড়ের সাথে শিপরেক, জাহাজডুবির ঘটনা। তো এজিয়ান এপিডেম নামে অবস্থান করছিলেন, সেখানে তার দুই সন্তানের জন্ম হল এবং দরিদ্র দম্পতির কাছ থেকে তাদের নবজাত দুই সন্তান, দুই ড্রোমিও, চাকর হিসেবে দুই ড্রোমিওকে তিনি কিনেছেন। এবং এভাবে কিছুকাল যাওয়ার পর, 5-6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর, ইজিয়ান সকলকে নিয়ে, তার স্ত্রী, তার দুই সন্তান, তার দুই সন্তানের যে চাকর অর্থাৎ দুই অ্যান্টিফোলাস তার ছেলে এবং তার দুই চাকর, দুই ড্রোমিও, তাদেরকে নিয়ে তিনি সিরাকুস নগরীতে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। সে সময় জাহাজেই যাতায়াত করতে হতো। যানবাহন বলতে জাহাজ ছিল, জলজাহাজ বা নৌকো, তাই জাহাজে করেই তারা সিরাকুসে ফিরছেন। তারা যখন সিরাকুসে ফিরে আসছেন, সেই সময় সাগরে প্রচণ্ড ঝড় ওঠে এবং জাহাজটি বড় বড় ঢেউয়ে দুলতে থাকে এবং জাহাজডুবির ভয়ে অনেক নাবিক জাহাজ থেকে পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর জাহাজটি একটি বড় পাথরে ধাক্কা মারে এবং ভেঙে যায়। তখন একটি ভাঙা মাস্তুলে করে তার স্ত্রী, ইজিয়নের স্ত্রী, তার স্ত্রীর সাথে বড় ছেলে, বড় অ্যান্টিফোলাস বা এল্ডার ড্রোমিও, এবং তার সাথে বড় চাকরটি তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং তার সাথে তার বড় চাকর এল্ডার ড্রোমিও, এই দুজনকে একটি ভাঙা মাস্তুলের সাথে বেঁধে দিয়েছিলেন, যাতে করে মাস্তুলের উপর ভর করে তারা জীবন রক্ষা করতে পারে। তাই এজিয়ানের স্ত্রী তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং বড় চাকর এল্ডার ড্রোমিও, এই দুজনকে নিয়ে মাস্তুলের একটি ভাঙা অংশে নিজেদের বেঁধে তারা অথই সাগরে ভাসছিলেন। অপরদিকে এজিয়ান নিজেই তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং ছোট চাকর ইয়াঙ্গার ড্রোমিও, এরা তখন শিশু, খুবই ছোট্ট এরা, এই দুজনকে নিয়ে তিনি আরেকটি মাস্তুলের ভাঙা অংশে নিজেদের বেঁধে নিয়ে
আত্মরক্ষার জন্য তারা সাগরে ভাসছে। এভাবে স্বামী স্ত্রী দুটি আলাদা আলাদা মাস্তুলের ভাঙা অংশে ভেসে যাচ্ছিলেন। এজিয়নের স্ত্রী তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং বড় চাকর এল্ডার ড্রোমিওকে নিয়ে সাগরে ভাসছেন, আর এজিয়ান তার ছোট ছেলে এবং ছোট চাকরকে নিয়ে ভাসছেন। তার বিচ্ছিন্নভাবে যাচ্ছে। এভাবে যেতে যেতে ইজিয়ান লক্ষ্য করলেন যে একটি জেলেদের একটি জাহাজ সেই জাহাজে করে যে জেলেরা ছিল তারা তার স্ত্রীকে এবং দুই সন্তানকে উদ্ধার করলেন। এটা তিনি লক্ষ্য করলেন দূর থেকে, এবং তিনি খুশি হলেন যে তার স্ত্রী, তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস, তার সাথে বড় চাকর ছোট্ট দুজন বড় চাকর এল্ডার ড্রোমিও, এই দুই শিশুকে নিয়ে তার স্ত্রীকে জেলেদের একটি জাহাজ তাদের উদ্ধার করে। এতে উনি খুশি মনে নিজের স্ত্রী এবং বড় সন্তান এবং বড় চাকর তাদের নিরাপদ অবস্থায় দেখে তিনি মনোনিবেশ করলেন তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং ছোট চাকর ইয়াঙ্গার ড্রোমিও, তাদেরকে নিরাপদে রাখবার জন্য তিনি মনোনিবেশ করলেন। এবং এভাবেই সাগরে ভাসতে ভাসতে কিছুক্ষণ পরে একটি পরিচিত জাহাজ আসে এবং এজিয়ার এবং তার সন্তান এবং তার ছোট চাকর তাদেরকে উদ্ধার করে জাহাজে তুলে নিয়ে যায় এবং এজিয়ার সিরাকুসে পৌঁছে যায়। তখন থেকেই ইজিয়ান তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং তার ছোট চাকর ইয়াঙ্গার ড্রোমিও, এই দুজনকে নিয়ে সিরাকুসে থাকেন। এদিকে তার স্ত্রী এবং তার বড় সন্তান এল্ডার অ্যান্টিফোলাস, তার সাথে যে চাকরটি ছিল ছোট্ট চাকর এল্ডার ড্রোমিও, তারা কোথায় থাকেন ইজিয়ন জানতে পারেন না। পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। Younger Antipholus and younger Dromio went out in search of elder Antipholus. Dear students and viewers, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজিয়ানের ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস ডান দিকে এবং বাঁ দিকে যে বসে আছে সে হচ্ছে ইয়াঙ্গার ড্রোমিও, তার ছোট চাকর। তারা এখন বড় হয়ে গেছে। তো ইজিয়ান তার ছোট ছেলে এবং তার সঙ্গে যে চাকর তাদেরকে মানুষ করে তুললেন। এদিকে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং ইয়াঙ্গার ড্রোমিও, লেখাটা এখানে বাঁ দিকে আছে যেটা পড়ো হেডলাইনটা, ইয়াঙ্গার অ্যান্টিফোলাস অ্যান্ড ইয়াঙ্গার ড্রোমিও went out in search of elder Antipholus. বড় অ্যান্টিফোলাসকে খুঁজবার জন্য ইয়াঙ্গার অ্যান্টিফোলাস বা ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও তারা বেরিয়ে পড়লেন। তো ছোট অ্যান্টিফোলাস সিরাকুসে বড় হচ্ছে এবং বাবার কাছে সমুদ্রে সেই জাহাজডুবির গল্প সে শুনেছে এবং তার পাশাপাশি ছোটবেলা থেকে নিজের দাদা এবং নিজের মা তাকে খুঁজবার জন্য সে বড় ব্যাকুল হয়ে যায়। কিন্তু ইজিয়ন তাকে বেরোনোর অনুমতি দেননি। যখন ধীরে ধীরে
ছোট অ্যান্টিফোলাস 18 বছর উত্তীর্ণ হয়ে গেল, বড় হয়ে গেল। তখন কিন্তু সে বাবার কাছে জিদ ধরল, সে তার দাদাকে এবং মাকে খুঁজতে বেরিয়ে যাবে। ইজিয়েন যেহেতু ছেলে এখন বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাই ছেলেকে অনুমতি দিলেন সে তার দাদাকে এবং মাকে খুঁজবার জন্য বেরিয়ে যাবে। তাই ছোট অ্যান্টিফোলাস এবং ছোট রোমিও দুজন মিলেই বেরিয়ে পড়লেন তার দাদাকে খুঁজতে, বড় অ্যান্টিফোলাসকে খুঁজতে এবং মাকে খুঁজতে। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। 4-5 বছর হয়ে যায়, তারা খুঁজতেই থাকে, আর তার বাড়ি ফেরে না। এদিকে বৃদ্ধ ইজিয়ন চিন্তিত হয়ে পড়েন। একাই তো তিনি তার বড় ছেলেকে হারিয়েছেন জাহাজ ডুবির পর, এবং কোনো সন্ধান আজ পর্যন্ত তিনি পাননি। তার স্ত্রীকে তিনি হারিয়েছেন, তার স্ত্রী এবং বড় ছেলে কোথায় আছে তিনি জানেন না, সেই এক বেদনা। অপরদিকে বড় ছেলেকে খুঁজতে গিয়ে ছোট ছেলেও নিরুদ্দেশ হয়ে গেল। বছরের পর বছর কেটে যায়, ছোট ছেলে বাড়ি ফেরে না। তাই বৃদ্ধ ইজিয়েন ছোট ছেলেকে খুঁজবার জন্য বেরিয়ে পড়লেন, কারণ তিনি বড় ছেলেকে হারিয়েছেন, ছোট ছেলেকে তিনি আর হারাতে চান। তাই বৃদ্ধ ইজিয়ন এবার ছোট ছেলেকে খুঁজবার জন্য বেরিয়ে পড়লেন। এজিয়েন অ্যারেস্টেড ইন ইফেসাস। ইফেসাস নগরীতে এজিয়েন বন্দী হলেন, ধরা পড়ে গেলেন। তো ছোট ছেলেকে খুঁজবার জন্য এজিয়ন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তিনি সমগ্র গ্রীস ঘুরে বেড়ালেন ছেলেকে খুঁজতে খুঁজতে, কোথাও পেলেন না। এশিয়ার বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছেন, এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্তে, কোথাও ছেলের সন্ধান পাননি। অবশেষে তিনি চলে এসেছেন ইফিসাস নগরীতে। তো যেহেতু তিনি সিরাকুসের বণিক এবং ইফিসাস এবং সিরাকুসের মধ্যে যেহেতু শত্রুতার সম্পর্ক, এ দুটি যেহেতু শত্রু রাজ্য, এবং ইফিসাস নগরীতে যেহেতু কঠিন আইন আছে, নিষ্ঠুর আইন, যে সিরাকুসের কোনো মানুষ সেখানে ধরা পড়লে তাকে 1000 মার্ক মুক্তিপণ দিতে হবে, নতুবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই ইজিয়েন যখন ইফিসাস নগরীতে যান, ইফিসাস নগরীর রাস্তায় ঘোরাফেরা করেন, সেখানকার পুলিশ তাকে ধরে ফেলে, তাকে বন্দী করে, এবং যেহেতু 1000 মার্ক, 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না, এবং যেহেতু বিদেশ বিভুঁইয়ে এমন কেউ নেই যে তাকে মুক্ত করবার জন্য 1000 স্বর্ণমুদ্রা দেবে, তাই তিনি মৃত্যুর প্রহর গুনছেন এবং তার নিজের জীবনের কাহিনী ডিউককে শোনাচ্ছেন। এই পর্যন্ত গল্প তিনি বললেন, তিনি ডিউককে বললেন যে এইভাবে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং সন্তানকে খুঁজতে খুঁজতেই আপনাদের ইফিসাস নগরীতে আমি এসেছি। এই গল্প শোনার পর ডিউক খুবই কষ্ট পেলেন, কিন্তু যেহেতু দেশের আইন সকলের জন্যই সমান, ডিউক একজনের জন্য আইন বদলাতে পারেন না, তাই তিনি তাকে একদিন সময় দিয়েছিলেন, যদি কেউ তার হয়ে তাকে মুক্ত করবার জন্য 1000 স্বর্ণমুদ্রা দিতে পারে। এটুকু তিনি সহযোগিতা ইজিয়নকে করছেন। আর ইজিয়ন
একদিনের অবকাশ পেল তার মৃত্যুদণ্ডের আগে, যদি কেউ দয়া করে আসে এবং তাকে মুক্ত করে। বৃদ্ধ এজিয়ন জানেন না যে তিনি যখন ইফিসাস নগরীতে এসে উপস্থিত হয়েছেন, যেদিন এসেছেন ঠিক সেদিনেই প্রায় এইরকম সময়ে তার ছোট ছেলে ইয়াঙ্গার অ্যান্টিফোলাস এবং তার সাথে ছোট চাকর ইয়াঙ্গার ড্রোমিও, তারাও কিন্তু ইফিসাস নগরীতে পৌঁছে গেছে। এবং বৃদ্ধ এজিয়ন এটাও জানেন না যে তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস, সেও কিন্তু ইফিসাস নগরীতেই বসবাস করছে। এল্ডার অ্যান্টিফোলাস অর্থাৎ বড় অ্যান্টিফোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও অর্থাৎ বড় ড্রোমিও ওয়ার সোল্ড টু দ্য ডিউক অফ মেনাফন। ছোট্ট অবস্থায়, শিশু অবস্থায় বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিওকে মেনাফন নামক জায়গার ডিউকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো আমরা ইজিয়নের মুখে যে কাহিনীটা শুনেছি, সেখানে জেনেছিলাম যে একটি জেলেদের একটি জাহাজ ইজিয়নের স্ত্রী, তার বড় ছেলে এল্ডার অ্যান্টিফোলাস এবং বড় চাকর এল্ডার ড্রোমিও, তারা যখন একটি মাস্তুলের ভাঙা অংশে নিজেদের বেঁধে অথই সাগরে ভাসছিলেন, তখন জেলেদের একটি জাহাজ তাদের উদ্ধার করে। তারপর কি হলো ইজিয়ন কিন্তু জানেন না, তিনি বলতেও পারেননি গল্পে। তিনি শুধু এইটুকু জানেন যে তার স্ত্রী এবং বড় ছেলে এবং তার সাথে বড় চাকর, তাদেরকে উদ্ধার করেছে একটি জেলেদের একটি জাহাজ। এই পর্যন্ত তিনি জানতেন। এবার তাদের কি হলো এখানে আমরা আলোচনা করব। তো এই ছবিতে তোমরা দেখো, দুটি ছোট্ট বাচ্চাকে দেখা যাচ্ছে। এই দুজন হলো এল্ডার অ্যান্টিফোলাস, বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও, এল্ডার ড্রোমিও। আসলে সেই ফিশারম্যানরা, সেই জেলেরা ইজিয়নের স্ত্রীকে এবং দুই শিশুকে উদ্ধার করবার পর ইজিয়নের স্ত্রীর কাছ থেকে দুই শিশুকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা দুই শিশুকে মেনাফনের ডিউকের কাছে বিক্রি করে দেয়। এই মেনাফনের যে ডিউক, তিনি হলেন ইফিসাস নগরীর যে ডিউক, তারই কাকা। তার কাছে বিক্রি করে দেওয়া হয় দুই শিশুকে, বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও। এই দুজন ডিউক অফ মেনাফনের ওখানেই বড় হতে থাকে, মানুষ হতে থাকে। তো পরবর্তীকালে এল্ডার অ্যান্টিফোলাস বা বড় অ্যান্টিফোলাস একজন ভালো যোদ্ধায় বা ওয়ারিয়ার হয়েছিলেন এবং ইফিসাস নগরের যে ডিউক, তার খুব প্রিয় ভাজন হয়েছিলেন। তিনি একবার ডিউক অফ ইফিসাস বা ইফিসাস নগরের ডিউকের জীবন রক্ষা করেছিলেন। তাই ইফিসাসের ডিউক খুশি হয়ে তাকে অ্যাড্রিয়ানার সাথে বিবাহ দিয়েছিলেন এবং ডিউক অফ ইফিসাসের প্রিয়ভাজন হয়ে তিনি ইফিসাস নগরীতে সুখে জীবনযাপন করছেন তার স্ত্রী অ্যাড্রিয়ানাকে সাথে নিয়ে। অ্যাড্রিয়ানা অ্যাড্রেসড অ্যান্টিফোলাস ইয়াঙ্গার অ্যাজ হার হাজব্যান্ড। অ্যাড্রিয়ানা ছোট অ্যান্টিফোলাস অর্থাৎ তার স্বামীর ভাই, যে কিনা তার দেওর হবে, তাকে স্বামী বলে সম্বোধন করছে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স,
আমরা এই ঘটনা কি করে ঘটলো সেটা প্রথম থেকে আলোচনা করব। তো আমরা জানি যে ছোট অ্যান্টিফোলাস তার দাদাকে খুঁজতে খুঁজতে ইফিসাস নগরীতে এসেছে এবং ইফিসাস নগরীতে আসবার পরে সে জানতে পারে যে এই ইফিসাসে নিষ্ঠুর আইন রয়েছে। সিরাকুসের কেউ যদি এখানে আসে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়, যদি কিনা 1000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ দিতে না পারে। এবং আজকেই সিরাকুস থেকে একজন বণিক ইফিসাস নগরীতে ধরা পড়েছে। যেহেতু তার 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার ক্ষমতা নেই, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এই গল্প সে এসেই শুনেছে। তাই যে বন্ধু তাকে এই গল্প বলেছে, সে বন্ধু তাকে বলেছে, উপদেশ দিয়েছে, সে যেন নিজেকে সিরাকুসের মার্চেন্ট হিসেবে পরিচয় না দেয়, সে যেন এপিডেমনাম নামক জায়গার মার্চেন্ট হিসেবে পরিচয় দেয়। তাই ছোট অ্যান্টিফোলাস নিজের পরিচয় আত্মগোপন করে ইফেসাস নগরীতে ঘুরে বেড়াচ্ছে এবং সে জানে না যে যে ব্যক্তি আজকে ধরা পড়েছে, যার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে 1000 মার্ক মুক্তিপণ দিতে না পারার জন্য, আসলে সেই ব্যক্তি তারই বাবা। এটা সে জানে না। যাই হোক, সে অপরিচিত জায়গায় এসেছে, রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। তাই তার যে চাকর ছোট ড্রোমিও, তাকে কিছু টাকা পয়সা দিয়ে সে একটি সরাইখানায় পাঠিয়ে দিল, সেখানে যাতে রাত্রে খাওয়া এবং রাত্রি যাপনের বন্দোবস্ত করা হয়। ছোট ড্রোমিও সেই টাকা পয়সা নিয়ে সরাইখানায় চলে গেছে। এদিকে ইফেসাস নগরীতে একা একা ঘুরে বেড়াচ্ছে ছোট অ্যান্টিফোলাস। এমন সময় এড্রিয়ানা, অর্থাৎ বড় অ্যান্টিফোলাসের স্ত্রী, যে কিনা ইফেসাস নগরীতে থাকে, সে তার চাকর বড় ড্রোমিও তাকে পাঠিয়ে দেয় বড় অ্যান্টিফোলাসকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ রাত্রের খাবার তৈরি হয়ে গেছে, ডিনার তৈরি হয়ে গেছে। তো বড় ড্রোমিও তার মালিক বড় অ্যান্টিফোলাস বা এল্ডার অ্যান্টিফোলাসকে খোঁজবার জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন সে রাস্তার মধ্যে ছোট অ্যান্টিফোলাসকে দেখতে পায় এবং ছোট অ্যান্টিফোলাসকে দেখে তাকেই তার মালিক বলে ধরে নেয়। এদিকে ছোট অ্যান্টিফোলাসও বড় ড্রোমিওকে চিনতে পারে না। সে মনে করে সেই তার চাকর, অর্থাৎ ছোট ড্রোমিও, যাকে সে সরাইখানায় পাঠিয়েছিল। তো সরাইখানায় পাঠানোর কিছুক্ষণ পরেই যেহেতু বড় ড্রোমিও চলে এসেছে, তাই ছোট অ্যান্টিফোলাস অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছে যে সরাইখানা থেকে এত তাড়াতাড়ি সে ফিরে আসলো কেন? এই বিদেশ জায়গা, বিদেশ বিভূই জায়গা, টাকা পয়সা কোথায়? টাকা পয়সা কাকে দিয়ে এসেছে? তো বড় ড্রোমিও বলে তাকে তো টাকা পয়সা কিছু দেওয়া হয়নি। এতে ছোট অ্যান্টিফোলাস বিস্মিত হয়ে যায় এবং বড় ড্রোমিও তাকে বারবার বলতে থাকে যে আপনি বাড়ি চলুন, গিন্নিমা আপনাকে ডাকছেন খাওয়ার জন্য। ছোট অ্যান্টিফোলাস শুনে অবাক। ছোট অ্যান্টিফোলাস বলছে যে না, আমার কোনো স্ত্রী নেই, তুমি আমাকে মজাক করছো কেন, ইয়ার্কি করছো কেন? আমার তো স্ত্রী নেই, আমি কোথায় খেতে যাব? আমি কাউকে চিনি না এখানকার। এই কথা শোনার পর
বড় ড্রোমিও বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সমস্ত কিছু জানিয়ে দেয় যে তার মালিক নাকি অবিবাহিত, সে নাকি কাউকে চেনে না, এইরকম অদ্ভুত আচরণ করছে। এই কথা শোনার পর অ্যাড্রিয়ানা মহা চিন্তিত হয়ে পড়েন। অ্যাড্রিয়ানা ভাবতে থাকেন যে তার স্বামী হয়তো অন্য কোনো মহিলার প্রতি তার ভালোবাসা জন্মেছে, তার স্বামী হয়তো তাকে আর ভালোবাসে না, তাই তার স্বামী এরকম কথাবার্তা বলছে। যাই হোক, বড় ড্রোমিওকে বিদায় করে ছোট অ্যান্টিফোলাস চলে গেল সরাইখানায়। যে সরাইখানায় সে ছোট অ্যান্টিফোলাসকে পাঠিয়েছিল টাকা পয়সা দিয়ে। এবং সরাইখানায় পৌঁছানোর পর সে ছোট অ্যান্টিফোলাসকে টাকা পয়সা সহ দেখতে পায় এবং ছোট অ্যান্টিফোলাসকে বলতে থাকে যে কেন এভাবে তার সাথে মজাক করা হচ্ছে, ইয়ার্কি করা হচ্ছে। ঠিক তেমন সময় অ্যাড্রিয়ানা তার স্বামীকে খুঁজতে খুঁজতে সরাইখানায় পৌঁছে যায় এবং সরাইখানা গিয়ে তার দেওর অর্থাৎ ছোট অ্যান্টিফোলাসকে নিজের স্বামী বলে ভুল করে এবং তাকে স্বামী বলে সম্বোধন করে। অ্যান্টিফোলাস তাকে জবাব দেয় যে আমি সদ্য সদ্য এ রাজ্যে এসেছি, আমি এখানে কাউকে চিনি না, আপনি আমাকে স্বামী বলছেন কেন? আপনাকে আমি চিনি না। তখন অ্যাড্রিয়ানা তাকে বলে যে কেন এরকম আচরণ সে করছে, তাকে তো আগে খুবই ভালোবাসতো, এখন কেন ভালোবাসে না, কি কারণ হয়েছে, ইত্যাদি। এবং জোর করে ছোট অ্যান্টিফোলাস এবং তার চাকর ছোট ড্রোমিও দুজনকে জোর করে সে বাড়ি নিয়ে যায় রাত্রের খাবার গ্রহণ করার জন্য। বাধ্য হয়ে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও অ্যাড্রিয়ানার সাথে যায় এবং সেখানে রাত্রের খাবার খায়। ছোট অ্যান্টিফোলাস অবাক হয়ে দেখতে থাকে যে কোনো একজন ভদ্রমহিলা তাকে স্বামী বলে সম্বোধন করছে। আবার সেবারের যে চাকর, সেবারে যে রান্না করে, সে রাঁধুনির যে স্ত্রী, সে আবার ছোট ড্রোমিওকে স্বামী বলে পাচ্ছে। আসলে সে হলো বড় ড্রোমিওর স্ত্রী। আর বড় ড্রোমিও এবং ছোট ড্রোমিও যেহেতু দেখতে একই রকম, বড় ড্রোমিওর স্ত্রী ছোট ড্রোমিওকে স্বামী বলছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নিজের ইচ্ছা না থাকলেও তারা সেখানে রাত্রের খাবার খাচ্ছে এবং অবাক হয়ে ভাবছে কেন এরকম ঘটনা হচ্ছে, এ কোন দেশ, এ বিচিত্র দেশ, এরকম দেশ এটা, কেন এরকম ঘটনা হচ্ছে, অপরিচিত মানুষ তাদেরকে স্বামী বলছে কেন। Younger Antipholus was having dinner with his brother's wife. ছোট অ্যান্টিফোলাস তার দাদার স্ত্রীর সাথে রাতের খাবার খাচ্ছে। When elder Antipholus, the real husband, was denied entry. আর ঠিক সেই সময় এ বাড়ির আসল মালিক, অ্যাড্রিয়ানার আসল স্বামী বড় অ্যান্টিফোলাস, তাকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা জানি যে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও বাধ্য হয়ে অ্যাড্রিয়ানার সাথে গিয়ে অ্যাড্রিয়ানার বাড়িতে তারা ডিনার গ্রহণ করছে। এই সময় বড় অ্যান্টিফোলাস বা এল্ডার অ্যান্টিফোলাস সে বাড়ি ফেরে এবং বারবার দরজায় করাঘাত করতে থাকে প্রবেশ করবার জন্য। কিন্তু অ্যাড্রিয়ানা যেহেতু দেখছে যে তার স্বামী তাকে চিনতে পারছে না, তার স্বামী পাগলের মতো কথা বলছে, তাই সমস্ত চাকরকে অর্ডার দিয়েছে গেট বন্ধ রাখতে হবে এবং কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে।
তাই বড় অ্যান্টিফিলাস যখন দরজার বাইরে বারবার কড়া নাড়ছে, চিৎকার করছে, চাকররা কিন্তু তাকে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। চাকররা কোনো মতেই গেট খুলছে না, এবং চাকররা পরিষ্কার বলছে যে মালিক বাড়িতে আছে, তার মালিক ডিনার করছে। এই শুনে এল্ডার অ্যান্টিফিলাস বা বড় অ্যান্টিফিলাস প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, এবং সে ভাবতে থাকে যে নিশ্চয়ই তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে যুক্ত হয়ে গেছে, এবং সে পরপুরুষের সাথে রাতের খাবার খাচ্ছে। তাই স্ত্রীর উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে বড় অ্যান্টিফিলাস সেখান থেকে, তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে, এবং মনে মনে পরিকল্পনা করতে থাকে কি করে তার স্ত্রীর এই যে আচরণ, এই আচরণের প্রতিহিংসা নেওয়া যায়। এল্ডার অ্যান্টিফিলাস ডাইনড উইথ আ লেডি। তো এল্ডার অ্যান্টিফিলাস যখন নিজের বাড়িতে প্রবেশের অনুমতি পেল না, এবং সে জানতে পারল তার স্ত্রী অন্য কারোর সাথে ডিনার খাচ্ছে, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করছে, সে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, এবং নিজের স্ত্রীর সাথে প্রতিহিংসা নেবার জন্য, প্রতিশোধ নেবার জন্য সে অন্য এক মহিলার সাথে রাত্রের খাবার গ্রহণ করছে। এই সেই মহিলা যার সাথে সে ডিনার গ্রহণ করছে রাত্রিকালে। এবং এই মহিলাকে বড় অ্যান্টিফিলাস একটি সোনার চেন দেবার প্রতিশ্রুতি দেয়। আসলে সে একটি সোনার চেন অর্ডার দিয়েছিল স্বর্ণকারকে বানানোর জন্য, তার স্ত্রীকে দেওয়ার জন্যই সোনার চেনটি সে অর্ডার করেছিল, এবং দেখছে তার স্ত্রী যেহেতু অন্য পুরুষের সাথে সম্পর্ক করছে, তাই সে তার সেই সোনার চেনটি এই মহিলাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। মহিলা বেশ খুশি হয়। খুশি হয়ে এই মহিলা বড় অ্যান্টিফিলাসকে একটি আংটি উপহার দেয়। তো এইভাবে স্ত্রীর সঙ্গে প্রতিশোধ নেবার জন্য বড় অ্যান্টিফিলাস অন্য একটা মহিলার সাথে রাত্রিকালীন আহার গ্রহণ করে, এবং সেখানে সে রাত্রি যাপন করে। Elder Antipholus, the husband, came with the jailer for money. এড্রিয়ানার স্বামী এল্ডার অ্যান্টিফিলাস জেইলারকে সাথে নিয়ে টাকা চাইতে তার স্ত্রীর কাছে আসলো। তাহলে বড় অ্যান্টিফিলাস অ্যারেস্ট হয়েছে, এবং নিজেকে মুক্ত করবার জন্য টাকা দরকার। সেই টাকার জন্য সে তার স্ত্রীর কাছে আসলো। এই ঘটনায় আমরা যাব, কেন এটা হলো প্রথম থেকে এটা আমরা আলোচনা করব। তো আমরা জানি যে এড্রিয়ানা তার দেওর ছোট অ্যান্টিফিলাস এবং ছোট চাকর ছোট ড্রোমিও তাদেরকে জোর করে নিয়ে চলে গেছে তার বাড়িতে, এবং রাত্রিকালীন খাবার খাচ্ছে। ঠিক যখন বড় অ্যান্টিফিলাস ঢুকতে না পারে সেখান থেকে বেরিয়ে এসে অন্য মহিলার সাথে রাত্রের খাবার খেয়েছে। তো ছোট অ্যান্টিফিলাস সেখানে অন্য লোকের স্ত্রী যখন তাকে স্বামী ভাবছে, এবং ছোট ড্রোমিও দেখছে অন্য কারো স্ত্রী সেখানকার রাঁধুনির বউ তাকে স্বামী বলছে, তারা এই অদ্ভুত আচরণে অত্যন্ত বিস্মিত হয়ে যায়, এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তাই তারা সেখান থেকে পালিয়েও আসে। তো পরদিন সকালবেলা তারা সেখান থেকে পালিয়ে আসে, এবং তারা যখন আসে
তখন এক স্বর্ণকারের সাথে তাদের দেখা হয়। সেই স্বর্ণকার ছোট অ্যান্টিফোলাসকে একটি সোনার চেন দেয় এবং সেই স্বর্ণকার বলে যে তাকে নাকি সেই সোনার চেন তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে এবং তার হাতে সোনার চেনটি দিয়ে স্বর্ণকারটি চলে যায়। ছোট অ্যান্টিফোলাস আরও অবাক হয় যে সে তো কাউকে সোনার চেন তৈরি করার জন্য অর্ডার দেয়নি। এই কেমন দেশ, এরকম ঘটনা হচ্ছে কেন? ঠিক তার একটুক্ষণ পরে সেই স্বর্ণকার অ্যারেস্ট হয়ে যায়। কেন অ্যারেস্ট হয় না, সে সময় এরকম আইন ছিল যে কারো যদি কেউ যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন করলে তাকে অ্যারেস্ট করা হবে। তো এরকম স্বর্ণকারের কিছু ঋণ ছিল যেটা সে সময় মতো শোধ করতে পারেনি, তাই সেখানকার পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। জেইলার বলা হয় তাদের, জেইলর তাকে অ্যারেস্ট করেছিল। তো স্বর্ণকার ভাবছে যেহেতু সে অ্যারেস্ট হয়ে গেল, এখন মুক্তি পেতে গেলে টাকা দিতে হবে। সে কোথায় টাকা পাবে? কারণ সে একটু আগে যে সোনার চেনটি দিল অ্যান্টিফোলাসকে, ছোট অ্যান্টিফোলাস, সে তো বড় অ্যান্টিফোলাস ভেবেছে ছোট অ্যান্টিফোলাসকে, সে চিনতে পারেনি। আসলে সোনার চেনটি অর্ডার দিয়েছিল বড় অ্যান্টিফোলাস, ইফেসাস নগরীতে যে থাকে। এবং দুই ভাই যেহেতু একই রকম দেখতে, সে ভুল করে ছোট ভাইকে চিনতে না পেরে তাকে বড় ভাই মনে করে তাকেই সোনার চেনটি দিয়েছে। এবার স্বর্ণকারের টাকার দরকার। ঠিক যখন সে টাকার কথা ভাবছে যে সোনার চেনের টাকাটা সে নেবে, সেই সময় বড় অ্যান্টিফোলাস সেদিক দিয়ে আসে এবং বড় অ্যান্টিফোলাসকে দেখার পর স্বর্ণকার বা গোল্ডস্মিথ তার কাছে টাকা দাবি করে যে একটু আগে আপনাকে তো আমি সোনার চেন দিয়ে দিয়েছি, আমাকে টাকা দেন। তখন বড় অ্যান্টিফোলাস অবাক হয়ে যায়। সে স্বর্ণকারকে বলতে থাকে যে না, আমি তো সোনার চেন পাইনি, কেন আপনাকে টাকা দেব? এবার স্বর্ণকার জেলারের কাছে কমপ্লেন করে, যেই ব্যক্তিকে সোনার চেন দেওয়ার পরেও অস্বীকার করছে। জেইলার তখন বড় অ্যান্টিফোলাসকেও বন্দি করে। তো বন্দি করে তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় ছোট ড্রোমিও সেই রাস্তায় আসতে থাকে। এল্ডার অ্যান্টিফোলাস ছোট ড্রোমিওকে নিজের চাকর বলে ভুল করে, কারণ তার যে চাকর বড় ড্রোমিও, সেও তো একই রকম দেখতে। এল্ডার অ্যান্টিফোলাস ছোট ড্রোমিওকে আদেশ করে অ্যাড্রিয়ানার কাছে গিয়ে টাকা নিয়ে আসার জন্য। এবার ছোট অ্যান্টিফোলাস অবাক যে সে কি, যেখান থেকে আমরা পালিয়ে এলাম সেখানে আবার কেন পাঠানো হচ্ছে? আর তাছাড়া এই অদ্ভুত জায়গায় আমরা থাকবো না, এখান থেকে আজকেই চলে যাব। আমি জাহাজ ঠিক করতে গিয়েছিলাম, অ্যারেঞ্জ করতে গিয়েছিলাম, আবার কেন আমাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে? সে বড় হতভম্ব। ছোট ড্রোমিও বুঝতে পারে না যে এই অ্যান্টিফোলাস অ্যাকচুয়ালি তার মালিকের দাদা, কিন্তু সে দুইজন যে একই রকম সে বুঝতে না পেরে একেই
নিজের মালিক ভেবে মালিকের আদেশ তো পালন করতেই হবে, তাই সে ড্রোমিওর কাছে যায়। সেই ড্রোমিও অ্যাড্রিনার কাছে যায় টাকার জন্য। এবার সেখান থেকে টাকা নিয়ে আসে। ছোট ড্রোমিও টাকার থলিটি নিয়ে সে যখন আসে, তখন ইতিমধ্যেই রাস্তার মধ্যে সে তার আসল নিজের মালিক ছোট অ্যান্টিফোরাসকে দেখতে পায়। তাই ছোট ড্রোমিও টাকার থলিটি ছোট অ্যান্টিফোরাসকে দেয়। এতে ছোট অ্যান্টিফোরাস আরও কনফিউশনে পড়ে যে সে কি, তুমি আমাকে টাকা দিচ্ছ কেন ভাই? তোমাকে তো টাকার জন্য কোথাও পাঠাইনি। ছোট ড্রোমিও বলে, হ্যাঁ, আপনি তো আমাকে পাঠিয়েছিলেন অ্যাড্রিয়ানার কাছে টাকা আনার জন্য, আপনাকে মুক্তি করবার জন্য, আপনি তো অ্যারেস্ট হয়েছিলেন। ছোট অ্যান্টিফোরাস অবাক হয়ে যায় যে এটা কি কেমন দেশ সেটা? এখানে কি সব জাদুকররা থাকে? এখানে কি সব জায়গায় মায়াজাল থাকে? এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে কেন? হতভম্ব হয়ে যায় ছোট ড্রোমিও এবং ছোট অ্যান্টিফোরাস। ঠিক এরকম যখন একটা অবস্থা, এই হতভম্ব অবস্থা থেকে তারা স্বাভাবিক হতে পারেনি, এমন সময় এক ভদ্রমহিলা সেখানে আসে। সেই ভদ্রমহিলা ইয়াঙ্গার অ্যান্টিফোরাসকে দেখা করে এবং দেখা করার পর তার কাছ থেকে গোল্ড চেইন দাবি করে যে আপনি তো আমাকে গতকাল রাতে সোনার চেন দিতে চেয়েছেন, আমাকে সোনার চেন দিন। তখন ছোট অ্যান্টিফোরাস আরও অবাক হয়ে যায় যে আরে আমি কখন আপনাকে সোনার চেন দিতে চাইলাম? আপনাকে আমি চিনি না, আপনাকে আমি দেখিনি। সেই মহিলা তখন ভাবছিল যে এ হয়তো না চেনার ভান করছে, আসলে সোনার চেন সে দিতে চাচ্ছে না জন্যই না চেনার ভান করছে। তখন সে মহিলা বলছে যে ঠিক আছে, তাহলে আমি যে আংটিটা আপনাকে দিয়েছিলাম গতকাল রাতে, সেই আংটিটা আমাকে দেন। এটা শুনে ছোট অ্যান্টিফোরাস সম্পূর্ণ অস্বীকার করে, এবং এটাই স্বাভাবিক যে না, আপনি আমাকে কোনো আংটি দেননি, কাজে আপনাকে আংটি দেওয়ার প্রশ্নই ওঠে না। আপনি কেন এরকম করছেন? আপনাকে আমি চিনি না। এই মহিলার হাত থেকে বাঁচবার জন্য ছোট অ্যান্টিফোরাস এবং ড্রোমিও সেখান থেকে পালিয়ে যায়। এই যে আংটি এবং চেনের ব্যাপারটা, এটা আসলে আমরা কেন ঘটছে সেটা জানবার জন্য সেই ঘটনায় আমরা চলে যাব যে বড় অ্যান্টিফোরাস নিজের বাড়িতে যখন ঢুকতে পারেনি রাত্রেবেলা, তখন সে স্ত্রীর প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্য অন্য একজন মহিলার সাথে রাত্রের খাবার খেয়েছিল। সেই মহিলাকে সোনার চেন দিতে চেয়েছিল এবং সেই মহিলা তাকে সোনার আংটি দিয়েছিল। আর সেই মহিলা ছোট অ্যান্টিফোরাসকে, যেহেতু একই রকম দেখতে ছিল, সেই মহিলা ছোট অ্যান্টিফোরাসের কাছে সেই আংটির কথাই বলছে, সেই চেনের কথা বলছে। এবারে যেহেতু ছোট অ্যান্টিফোরাস তাকে সোনার চেন দিতে অস্বীকার করলো, আংটি দিতে অস্বীকার করলো, সেই মহিলা কিন্তু এখনো বুঝতে পারছে না যে সে ভুল ব্যক্তির কাছে এসেছে। যে অ্যান্টিফোরাস তাকে চেন দিতে চেয়েছিল এবং যে অ্যান্টিফোরাসকে সে আংটি দিয়েছিল, সে অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়ে গেছে। আর এটা ছোট অ্যান্টিফোরাস, এই বেচারা কিছুই জানে না সেই ঘটনা। যাই হোক, একেই অ্যান্টিফোরাস ভেবে, বড় অ্যান্টিফোরাস ভেবে, সে মহিলা অ্যাড্রিয়ানার কাছে চলে যায় তাকে নালিশ জানানোর জন্য।
এড্রিয়ানাকে সে সমস্ত বৃত্তান্ত বলে যে আপনার স্বামী রাত্রেবেলা আমার কাছে গেছে, সেখানে খাওয়া দাওয়া করেছি, আমাকে সোনার চেন দিতে চেয়েছিল, আমি তাকে আংটি দিয়েছিলাম, এখন সব কিছু অস্বীকার করছে। আপনার স্বামী কিন্তু পাগল হয়ে গেছে। এদিকে এই মহিলা যা কিছু বলছে এড্রিয়ানা সব কিছু অক্ষরে অক্ষরে বিশ্বাস করে নিচ্ছে। সে সত্যিই ধরে নিয়েছে তার স্বামী আসলেই পাগল হয়ে গেছে এবং তার একটা ট্রিটমেন্টের দরকার। আমরা চলে যাব এবার বড় অ্যান্টিফোলাসের কাছে। তার কি হলো? তো বড় অ্যান্টিফোলাস নিজের চাকর ভেবে ভুল করে ছোট ড্রোমিওকে পাঠিয়ে দিয়েছে অ্যাড্রিয়ানার কাছে টাকা আনার জন্য, এবং সেই টাকা অলরেডি চলে গেছে ছোট অ্যান্টিফোলাসের কাছে। কাজে সে দেখছে ড্রোমিও টাকা নিয়ে আসছে না, তাই সে জেলারকে নিয়ে নিজের বাড়ি চলে গেল এবং নিজের বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছে টাকা চাই। এদিকে অ্যাড্রিয়ানা নিজের স্বামীকে পেয়ে টাকা পয়সা দিয়ে স্বামীকে উদ্ধার করে এবং স্বামীকে বাড়িতে নিয়ে যায়। ঘরের ভিতর নিয়ে যেহেতু সে অলরেডি এই ধারণা করে ফেলেছে যে তার স্বামী বদ্ধ পাগল হয়ে গেছে, তার ট্রিটমেন্টের দরকার, তাই সে সমস্ত চাকর বাকর দিয়ে তার স্বামীকে এবং ড্রোমিওকে দুজনকে বেঁধে একটা অন্ধকার ঘরে রেখে দিয়েছে এবং সে সমস্ত চাকরকে বলে দিয়েছে যতদিন না পর্যন্ত ডাক্তার এসে ট্রিটমেন্ট করে এদেরকে সুস্থ করে না তোলে ততদিন পর্যন্ত তারা অন্ধকার ঘরেই থাকবে। বেচারা বড় অ্যান্টিফোলাস অনেক প্রতিবাদ করা সত্ত্বেও, ড্রোমিও অনেক প্রতিবাদ করা সত্ত্বেও কোনো কাজ হলো না। দুজনকেই বেঁধে একটা অন্ধকার ঘরে রাখা হলো। Younger Antipholus and Dromio begged the abyss for shelter. ইয়াঙ্গার অ্যান্টিফোলাস, ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও একটি কনভেন্টের প্রিন্সিপাল, যাকে অ্যাবেস বলা হচ্ছে, তার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তো ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও তারা মঠের অ্যাবেসের কাছে কেন আশ্রয় প্রার্থনা করল, এবার আমরা সেটা বিস্তারিত যাচ্ছি। তো আমরা জানি যে রাতে তারা সেখানে খেয়েছিল সেখান থেকে তারা পালিয়ে এসেছে অ্যাড্রিয়ানার বাড়ি থেকে। এবার অ্যাড্রিয়ানা তার স্বামী অ্যান্টিফোলাসকে, বড় অ্যান্টিফোলাসকে বাঁচানোর জন্য যে টাকা পাঠিয়েছিল সেই টাকা আসলে ছোট অ্যান্টিফোলাসের কাছে গেছে, কারণ ছোট ড্রোমিওকে ভুল করে বড় অ্যান্টিফোলাস পাঠিয়েছিল টাকার জন্য। আমরা জানি যে বড় অ্যান্টিফোলাস টাকা না পেয়ে বাড়ি যায়, অ্যাড্রিয়ানা তাকে আটক করে অন্ধকার ঘরে রেখে দেয়। এই পর্যন্ত আমরা জেনেছি। এবার বড় অ্যান্টিফোলাস অন্ধকার ঘরে আটক থাকতে থাকতে এক সময় অনেক কষ্টে বড় অ্যান্টিফোলাস এবং বড় ড্রোমিও অনেক কষ্টে তারা বাঁধন ছিঁড়ে সেই অন্ধকার কুঠুরি থেকে পালিয়ে যায়। অ্যাড্রিয়ানা এদিকে দেখছে যে তার স্বামী পালিয়ে গেছে
একজন চাকর গিয়ে রিপোর্ট করে এড্রিয়ানার কাছে যে তার স্বামী অন্ধকার ঘরের মধ্যে নেই, তারা ঘর ভেঙে পালিয়ে গেছে। তাই অনেক লোকজন নিয়ে, অনেক চাকর বাকর নিয়ে অ্যাড্রিয়ানা তার স্বামীর খোঁজে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় কাছে যে কনভেন্ট ছিল, সেই কনভেন্টের গেটে দাঁড়িয়ে ছিল ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিও। এবার কনভেন্টের গেটে ছোট অ্যান্টিফোলাস এবং ছোট ড্রোমিওকে দেখে অ্যাড্রিয়ানা আবার তাকেই নিজের স্বামী বলে ভুল করল এবং তাকে বাড়ি নিয়ে যেতে, জোর করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করল। অ্যাড্রিয়ানা খুব স্বাভাবিক কারণেই, যেহেতু তার স্বামী এবং তার দেওর একই রকম দেখতে, তাই তার দেওর ইয়াঙ্গার অ্যান্টিফোলাসকে নিজের স্বামী বলে দাবি করছে এবং তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। সে ভাবছে যে যেহেতু অন্ধকার ঘর থেকে পালিয়ে এসেছে, ঘর ভেঙে তার স্বামী বদ্ধমাতাল হয়ে গেছে, তাকে আবার জোর করে বাড়ি নিয়ে যেতে হবে। ছোট অ্যান্টিফোলাস পড়েছে বিপদে। সে মহা হতভম্ব, কেন এরকম হচ্ছে বারবার ঘটনা, এই কেমন জায়গা এটা। তাই অ্যাড্রিয়ানার হাত থেকে বাঁচবার জন্য ছোট অ্যান্টিফোলাস, এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, একটি কনভেন্টের প্রিন্সিপাল বা কনভেন্টের যে হেড, তাকে বলা হয় অ্যাব্বেস, তার কাছে আশ্রয় প্রার্থনা করছে এবং সেই কনভেন্টের অ্যাব্বেস ছোট অ্যান্টিফোলাসকে তার কনভেন্টের মধ্যে আশ্রয় দেয়। আশ্রয় দেওয়ার পর অ্যাব্বেস বা কনভেন্টের প্রিন্সিপাল এই যে সমস্যার কারণটা অনুসন্ধান করার জন্য চেষ্টা করছে। তিনি অ্যাড্রিয়ানাকে বিভিন্ন রকম প্রশ্ন করছেন যে কেন তার স্বামী এরকম আচরণ করছে, তার কি কোনো বাণিজ্য তরি হারিয়েছে সে? অ্যাড্রিয়ানা কি তাকে সন্দেহবশত ঈর্ষার কারণে অনেক বোকাবাদ্য করেছে, ঠিকমতো তাকে ঘুমাতে দেয়নি? এইসব প্রশ্ন করে অ্যাব্বেস জানতে পারলেন যে আসলে অ্যাড্রিয়ানা তার স্বামীকে ঠিকমতো রাতে ঘুমোতে দেয় না, তার স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে এবং দিন দিন এভাবে চলতে থাকায় রাত্রে ঠিকমতো ঘুম না হওয়ার জন্য এবং বদহজমের কারণে, দীর্ঘদিন এভাবে থাকার কারণে তার স্বামী পাগল হয়ে গেছে। ওদিকে ইজিয়ানের কি হলো সেটা আমরা দেখব। এই অবস্থা যখন চলছে, কনভেন্টের মধ্যে একটা সালিশি সভা চলছে, আলোচনা চলছে যে অ্যাড্রিয়ানার স্বামী কেন এরকম আচরণ করছে। অ্যাব্বেস এই নিয়ে বৈঠকে বসে গেছেন। তখন আমরা ওদিকে বৃদ্ধ এজিয়ন, সেদিকে আমরা লক্ষ্য রাখবো তার কি হলো। চলো আমরা দেখি এখন বৃদ্ধ এজিয়ন, যার মৃত্যুদণ্ড হবে আজকে, যেহেতু 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার মতো কোনো লোকজন এখানে নেই, তার কি হচ্ছে সেটার দিকে আমরা এখন নজর দেব। The abbess and mother learned the details of the disturbance. এই কনভেন্টের যে হেড অ্যাব্বেস, তিনি কিন্তু আসলে মাদার, অর্থাৎ 2 অ্যান্টিফোলাসের মা, ইজিয়ানের স্ত্রী। তাই বলা হচ্ছে দ্য অ্যাব্বেস অ্যান্ড মাদার
লার্নড দ্য ডিটেলস অফ দ্য ডিস্টারবেন্স। এড্রিয়ানার কাছ থেকে ডিটেলটা জেনে নিচ্ছেন গন্ডগোলের কারণটা কেন। ওদিকে এজিয়ান, এই যে অ্যাব্বেস কনভেন্টের যে প্রিন্সিপাল, তারই স্বামী কিন্তু এজিয়ান। তিনি জানেন না যে অ্যান্টিফোলাস তার কাছে আশ্রয় চেয়েছে সে তার ছোট ছেলে, এবং অন্যদিকে তার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এটাও কিন্তু অ্যাব্বেস কনভেন্টের যে প্রিন্সিপাল তিনি জানেন না। ওদিকে এজিয়ান টেকেন ফর এক্সিকিউশন। যেহেতু 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার মতো তার উপায় ছিল না, তাই বৃদ্ধ এজিয়নকে মৃত্যু বরণ করতে হবে, দণ্ড বরণ করতে হবে। যদিও বৃদ্ধ ডিউক দুঃখ পাচ্ছেন যে একজন বৃদ্ধ মানুষকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার দয়া হচ্ছে এজিয়নের জন্য, কিন্তু তার তো কিছু করার নেই। তাই অনেক লোকজন, জল্লাদ সহ এজিয়নকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে হত্যা করবার জন্য, তার মৃত্যুদণ্ড কার্যকর করবার জন্য। এবং ঠিক যে জায়গাটিতে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটি কিন্তু সেই কনভেন্টের কাছাকাছি, যেই কনভেন্টের প্রিন্সিপাল বা হেড হল বৃদ্ধ এজিয়নের স্ত্রী, এবং যে কনভেন্টের মধ্যে বৃদ্ধ এজিয়নের ছোট ছেলে আশ্রয় গ্রহণ করেছে, সেই কনভেন্টের কাছাকাছি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তাই অনেক মানুষ হই হট্টগোল করতে করতে বৃদ্ধ এজিয়নকে সেখানে নিয়ে যাচ্ছে, এবং ডিউক চাইছেন যে বৃদ্ধ এজিয়ন যে কোনোভাবে মুক্তি পাক। তাই শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করছেন বৃদ্ধ এজিয়নকে বাঁচানোর জন্য। তাই বৃদ্ধ এজিয়নকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই জায়গায় নিজেও সশরীরে তিনি হাজির থাকছেন, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত কেউ যদি মুক্তিপণ দিয়ে বৃদ্ধ এজিয়নকে উদ্ধার করে, সেই আশায় ডিউক যাচ্ছেন যাতে ডিউক তাকে ক্ষমা করে দিতে পারে, তাকে মুক্ত করতে পারে। এদিকে এত লোকের হইহুট্টগোল শুনে এবং ডিউককে দেখে অ্যাড্রিয়ানা ডিউকের কাছে চলে আসে এবং ডিউককে নালিশ জানাতে থাকে যে তার স্বামী পাগল, সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, তার স্বামী বাড়ি থেকে পালিয়ে এসেছে, এবং এই যে কনভেন্ট, পাশেই যে কনভেন্ট আছে, কনভেন্টের যে প্রিন্সিপাল বা অ্যাব্বেস, তিনি তার স্বামীকে আটকে রেখেছেন, তার স্বামীকে তার হাতে সমর্পণ করছেন না। এটা তিনি নালিশ করছেন ডিউকের কাছে। আবার অন্ধকার কুঠরি থেকে পালিয়েছে বড় অ্যান্টিফোলাস। সে যখন দেখছে যে একটা বড় একটা শোভাযাত্রা যাচ্ছে এবং সেখানে ডিউক আছে, সেও ডিউকের কাছে নালিশ জানাতে আসছে যে আমার স্ত্রী, আমি সুস্থ আছি তবু আমাকে পাগল ভেবে, আমাকে পাগল বলার চেষ্টা করছে, আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে, আমাকে বেঁধে রাখা হয়েছে, এটা আমার উপর অত্যাচার করছে আমার স্ত্রী। এই নালিশ করার জন্য সে বৃদ্ধ ডিউকের কাছে এসছে। এবার তার স্বামীকে এখানে দেখে অ্যাড্রিয়ান অবাক যে তার স্বামীকে তো কিছুতেই ছাড়ছে না সে কনভেন্টের অ্যাব্বেস, তাকে আটকে রাখা হয়েছে ওখানে, সে আশ্রয় নিয়েছে ওখানে, আবার তার স্বামী এখান থেকে কোথা থেকে আসলো। এদিকে এই হই হট্টগোল শুনে ছোট অ্যান্টিফোলাস
ছোট ড্রোমিও এবং কনভেন্টের যে অ্যাব্বেস, তারাও সেখানে যাচ্ছে। তো তারা সেদিকে এগোচ্ছে। তখন বড় অ্যান্টিফেলাস যখন ডিউকের সামনে তার স্ত্রীর অত্যাচারের কথা বর্ণনা করছে, তখন বৃদ্ধ এজিয়ন বড় অ্যান্টিফেলাসকে দেখে চিনতে পারে। 5 বছর আগে তার যে ছেলে দাদাকে খুঁজবার জন্য বেরিয়ে গেছে, ছোট অ্যান্টিফেলাস, বৃদ্ধ এজিয়ন ভাবে এই আমার ছেলে ছোট অ্যান্টিফেলাস। তার বড় ছেলেকেই ছোট ছেলে ভেবে সে কথা বলতে থাকে। তাকে বলে, দেখো বাবা, তুমি আমাকে উদ্ধার করো, না হলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বড় অ্যান্টিফেলাস খুব স্বাভাবিকভাবেই, যেহেতু খুব ছোট্টবেলা থেকে সে বাবাকে দেখেনি, তাই সে নিজের বাবাকে চিনতে পারে না এবং তাকে চিনতে অস্বীকার করে। বৃদ্ধ এজিয়ন ভাবছে, হয়তো নিজের দাদার জন্য দুঃখ যন্ত্রণায় ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে, উৎকণ্ঠায় হয়তো তার মাথা ঠিক নেই, তাই তাকে চিনতে পারছে না। তো এইভাবে যখন একদিকে বড় অ্যান্টিফেলাসের অভিযোগ ডিউকের কাছে করছে তার স্ত্রীর নির্যাতন সম্পর্কে, ইজিয়ন যখন তার নিজের সন্তান ভেবে বড় অ্যান্টিফেলাসের সঙ্গে কথা বলছেন, বড় অ্যান্টিফেলাস তার বাবাকে চিনতে পারছে না। এই মানুষের হট্টগোল, এত কিছুর মাঝে কনভেন্টের যে অ্যাব্বেস অ্যান্টোনিও এবং ছোট ড্রোমিওকে নিয়ে সে স্থানে হাজির হয়ে গেলেন। এখন এড্রিয়ানা পড়ল মুশকিলে। 2 অ্যান্টিফেলাস, বড় অ্যান্টিফেলাস, ছোট অ্যান্টিফেলাস সামনাসামনি চলে আসলো। 2 ড্রোমিও, বড় ড্রোমিও, ছোট ড্রোমিও, তারাও সামনাসামনি হয়ে গেল। এবার এড্রিয়ানা বুঝতে পারছে না তার স্বামী আসলে কে। তার 2 জন স্বামীকে দেখতে পাচ্ছে, 2 জন চাকরকে দেখতে পাচ্ছে, 2 অ্যান্টিফেলাস, 2 ড্রোমিও। মহা কনফিউশনে এড্রিয়ানা। এই যে কনফিউশন, 2 জন একসাথে আসার ফলে, 2 অ্যান্টিফেলাস, 2 ড্রোমিও একসাথে আসার ফলে যে কনফিউশন সৃষ্টি হলো, এই কনফিউশন দূর হয়ে যায়। কারণ একটু আগেই ইজিয়ন তার জীবনের কাহিনী বলেছেন, তার সন্তানকে, বড় ছেলেকে হারানোর কথা বলেছেন, তার স্ত্রীকে হারানোর কথা বলেছেন। এবং এখানে ইজিয়ন তার স্ত্রীকে চিনতে পারে, তার স্ত্রী এজিয়নকে চিনতে পারে, স্বামী স্ত্রীর এখানে মিলন হয় এবং দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া পরিবার একত্রিত হয়। এখানে 2 ভাই অ্যান্টিফেলাস, ছোট অ্যান্টিফেলাস এবং বড় অ্যান্টিফেলাস, এবং 2 চাকর, ছোট ড্রোমিও, বড় ড্রোমিও, তারাও মিলিত হয়। তারা বুঝতে পারে কি করে পরিবারটি একসময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং দুঃখের যে দীর্ঘ কাহিনী, এই কাহিনীর অবসান হয়। এদিকে অ্যাড্রিয়ানা, পাশের যে ছবিটি, বাঁ দিকে অ্যাড্রিয়ানা, ডান দিকে লুসিয়ানা। অ্যাড্রিয়ানা সমস্ত সারাদিনের যে ভুল ভ্রান্তি, কেন এত ভুল ভ্রান্তি হলো, সেটার কারণটা বুঝতে পারলো যে তার স্বামী, তার দেওর একই রকম দেখতে। আসলে তার স্বামী পাগল হয়নি,
তাই অ্যাড্রিয়ানা তার ভুল বুঝতে পারে। এদিকে লুসিয়ানা, অ্যাড্রিয়ানার বোন, সেও স্বামী খুঁজে পায়। অর্থাৎ অ্যাড্রিয়ানার যে দেওর, বড় অ্যান্টিফোলাসের যে ভাই ছোট অ্যান্টিফোলাস, সে কিন্তু লুসিয়ানাকে খুব পছন্দ করেছিল এবং শেষে এই লুসিয়ানাকে ছোট অ্যান্টিফোলাস বিয়ে করে। এভাবেই একটা দুঃখের কাহিনী শেষে সকলের মিলন হয়। সম্পূর্ণ পরিবার একসাথে মিলিত হলো এবং ডিউক অফ ইফেসাস, তিনি যেহেতু বড় অ্যান্টিফোলাস একসময় তার জীবন বাঁচিয়েছিল এবং বড় অ্যান্টিফোলাসকে সে বড় ভালোবাসে, তাই বড় অ্যান্টিফোলাসের বাবা ডিউক অফ ইফেসাসকে তিনি ক্ষমা করে দিলেন, তার মৃত্যুদণ্ড রদ করে দিলেন, তাকে তিনি মুক্ত করে দিলেন। তাই দীর্ঘ দুঃখের কাহিনীর পর অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত, যে গোটা ফ্যামিলি মিলিত হল। দ্য ফ্যামিলি রিইউনিয়ন আফটার দ্য সরফুল চেইন। আর এই যে মিলন, যে কাহিনী মিলনের মধ্য দিয়ে শেষ হয়, তাকে ইংরেজিতে বলে কমেডি, বাংলায় বলে মিলনাত্মক নাটক বা কাহিনী। আর এই কমেডি বা মিলনাত্মক কাহিনীর মধ্যে যেহেতু অনেকগুলো ভ্রান্তি বা ভুল আছে, দুইজনের একই রকম দেখতে হওয়ার কারণে যে ভুল হচ্ছিল বা ভ্রান্তি হচ্ছিল, এরার হচ্ছিল, তাই তাকে বলা হচ্ছে কমেডি অফ এরার্স। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আমরা কমেডি অফ এরার্স এই গল্পটি বিস্তারিত আলোচনা করলাম এবং এই আলোচনাটাকে মাথায় রেখে তোমরা অরিজিনাল টেক্সটটা পড়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।